প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে দ্য হেলথ আওয়ারে। আমরা এখানে হেলথের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলি। আজকে আমরা সমস্যা নয়, একটি গল্প শুনতে এসেছি। সেই গল্পে আমাদের সাথে আছে বাংলাদেশের হৃদরোগের জটিল চিকিৎসার অন্যতম পথিকৃৎ, আমাদের দেশের প্রখ্যাত ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট অধ্যাপক ডাক্তার আফজালুর রহমান স্যার। আমাদের দেশের এই জটিল হৃদরোগের আধুনিক চিকিৎসা, বিশেষ করে কমপ্লেক্স করোনারি ইন্টারভেনশন, লেফট মেইন পিসিআই, বাইফার্কেশন স্ট্যান্টিং ইত্যাদি কাজের যে দক্ষতা, সেই দক্ষতা শুধু নিজের মধ্যে নয়, তার ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন। এবং আমাদের এই বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা উনি পালন করেছেন। উনি কাজ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজের সাবেক পরিচালক হিসাবে, বর্তমানে কর্মরত আছেন কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেডে সিনিয়র কনসালটেন্ট হিসাবে। কেমন আছেন স্যার? ভালো আছি, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন মি। ডক্টর রেশমা, আপনি আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করলাম, ইট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েট টু ইউ। আর যে কথাটা প্রথমেই বলা উচিত যে আমাদের দেশের গল্পের আগে আসলে অ্যানজিওপ্লাস্টির গল্পটা দিয়ে শুরু করলেই মনে ভালো হয়। জি, অবশ্যই। 1977-এ প্রথম জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ড্রিস গ্রুনজি প্রথম সফলভাবে অ্যানজিওপ্লাস্টি করেন মানুষের হার্টের রক্তনালীতে। সেটাই কিন্তু শুরু, সেটা কিন্তু 1977 সালে, এবং 77 সাল থেকে শুরু হয়ে বাংলাদেশে কিন্তু অ্যানজিওপ্লাস্টি শুরু হয়েছে মিড অফ 99। জি, মিড অফ 99, মেবি 94 or 95, তো বিগিনিং কিন্তু সেটা আবার শুরু মনে মানে র্যান্ডাম বিগিনিং 94-95 থেকে মোর লাইক 99 এই সময় বাংলাদেশে এটা শুরু হয়। তো এখন অ্যানজিওপ্লাস্টি আসলে মানুষের হার্টের রক্তনালী তিনটা। এখন অ্যানজিওপ্লাস্টি জিনিসটা কি সেটা আগে আপনি বলি। অ্যানজিওপ্লাস্টি জিনিসটা হলো হার্টে যে রক্তনালী থাকে, রক্তনালীতে কোলেস্টেরল জমা হয়। মানুষের শরীরে সব জায়গায় কোলেস্টেরল জমা হয়, রক্তনালীতেও কোলেস্টেরল জমা হয়। এই যে কোলেস্টেরলটা জমা হচ্ছে, এই কোলেস্টেরলটা কোনো জায়গায় বেশি পরিমাণে জমা হয়। জি, যেখানে বেশি পরিমাণে জমা হয় সেখানে স্টেনোসিস অর্থাৎ ন্যারোয়িংটা বেশি হয় হার্টের রক্তনালীতে। সো এই ন্যারোয়িংটাকেই কিন্তু অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করা হতো। অ্যান্ড্রিস গ্রুনজি কী করেছিলেন প্রথমে, সেই প্রথম কনসেপশন কিন্তু উনি চিন্তা করলেন যে সব রোগীদেরই আমার বাইপাস করতে হয়। একটা রক্তনালী ব্লকের জন্য বাইপাস, দুটা রক্তনালীর জন্য বাইপাস, তিনটা রক্তনালীর জন্য বাইপাস, বুক কাটতে হয়, মানে চেস্ট ওপেন করতে হয়। দিস ইজ এ ট্রাবল শুটিং। অনেক ক্ষেত্রে আবার রোগীটা আনফিটও থাকে। উনি চিন্তা করলেন এটা না করে আমি কিভাবে এটাকে চিকিৎসা করতে পারি। তখন উনি চিন্তা করলেন যে মানুষের শরীরে যে ন্যারোয়িংটা হচ্ছে, ন্যারোয়িংয়ের মধ্যে কোলেস্টেরল ডিপোজিশন থাকে। সেই কোলেস্টেরলটাকে যদি পুশ করে দিতে পারি, তাহলে হয়তো ন্যারোয়িংটা ডিজলভ হয়ে যাবে। এটা সাকসিডেড। উনি বেলুন দিয়ে ওটাকে ডাইলেট করলেন। ডাইলেট করার পরে সেই রোগীটা কিন্তু গ্রুনজি মারা গেছে, কিন্তু রোগীটা কিন্তু এখন জীবিত আছে। আচ্ছা, দিস ইজ সো অ্যানজিওপ্লাস্টি ইজ এ লং লাস্টিং ট্রিটমেন্ট, এটা বলতে হবে আর কি। বাংলাদেশের মিড অফ 90s শুরু হয়। বিগিনিং ছিল আমরা প্রথমে আমাদের দেশে সিম্পল কেস, একটা রক্তনালীতে ব্লক আর সিম্পল একটা ব্লক, এই ধরনের কেস করে আস্তে আস্তে করতে করতে এখন কিন্তু লেফট মেইন, কমপ্লেক্স পিসিআই সবই কিন্তু হচ্ছে। এবং আমরা সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে দেশে বিদেশে কিন্তু আমরা ওরাকে ডক্টরদের ট্রেন্ড আপ করানো হচ্ছে। আমি না, আমার কলিগ সবাই মিলিয়ে আমরা করছি। তাতে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইভেন ঢাকার বাইরেও কিন্তু এই কমপ্লেক্স পিসিআই যেটা বললো তুমি, যে লেফটমেন্ট পিসিআই, ট্রিপল ভেসেল ডিজিজ, বাইফার্কেশন লিশন, সবগুলোই কিন্তু বাংলাদেশ সফলভাবেই হচ্ছে। তবে এখন তো স্যার আপনারা যে কাজগুলো করছেন, এবং আমরা বলবো যে একদম বিশ্বমানের কাজগুলো, এগুলো আমরা জানি, কিন্তু আমাদের দর্শকের মধ্যে অনেকে হয়তো জানে না। এবং একটা সময় ধারণা ছিল যে শুধুমাত্র জটিল হৃদরোগের চিকিৎসা মানেই হচ্ছে বাইপাস সার্জারি। সেই জায়গাটা হয়তো অনেকটুকু ধারণ করে নিচ্ছে এখন বর্তমানে অ্যানজিওপ্লাস্টি। তো সেই ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে আপনারা আস্তে আস্তে এই কাজগুলোতে সফলতা দেখছেন, এবং আমাদের যারা কার্ডিওলজিস্ট আছেন, ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট, তারা কিভাবে কাজ করছেন। আসলে কিন্তু আমরা যে হৃদরোগের চিকিৎসা করে থাকি কোন গ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড নলেজ, আমরা কিন্তু সাধারণত আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অথবা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এদের রিকমেন্ডেশনে কিন্তু কাজ করি। সো একটা রোগীর যদি হার্টের রক্তনালী ব্লক হয়, চিকিৎসা পদ্ধতি কিন্তু দুইটাই হইতে পারে, বাইপাস হইতে পারে, অ্যানজিওপ্লাস্টি হতে পারে, দুটোই হতে পারে।
অনেকে বলবে যে অনেকে হয়তো বলতে পারে যে না আমার বাইপাস আমি করবো না, দিস ইজ নট দ্য ওয়ে। আপনার যে রোগীর জন্য যেটা দরকার অলরেডি কিন্তু ইট ইস রিকমেন্ডেড। এখন আমরা কিন্তু সেই যে রিকমেন্ডেশনটাকে বেস্ট করে আমাদের যে এক্সপার্টাইজনেস যেটা আমাদের গ্রো করেছে আমাদের কলিগদের, আমাদের ইয়াং ডাক্তারদের, সেটার ভিত্তিতেই আমরা কিন্তু রোগীদের চিকিৎসা করছি। এবং তারপরে হচ্ছে কি যে অনেক কমপ্লেক্স পিসিআই যেটা হলো আগে হলো বাইপাস একমাত্র অবলম্বন ছিল, বা বাইপাসই লোকজন মোটিভেট হতো, বা বাইপাসই করা হতো, এখন কিন্তু সেটা হচ্ছে না। অনেক দেখা যাচ্ছে যে ট্রিপল বেসাল ডিজিজ, লেফট মেইন পিসিআই, বাইফার্কেশন, এগুলো কিন্তু আমরা পিসিআই করছি এবং সামরবাই করছি। এখন প্রশ্ন হতে পারে যে বাইপাস লং লাস্টিং, অ্যাঞ্জিওপ্লাস্টি লং থাকে শর্ট লাস্টিং, একটা কনসেপশন থাকে। সো আমি সবসময় রোগীদের বলি যে আপনার রক্তনালী কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সেই রক্তনালীতে ব্লক তো হয়েছে, বলে হ্যাঁ স্যার ব্লক হয়েছে। তাহলে আল্লাহ দেওয়া রক্তনালী যদি ব্লক হয়ে থাকে, মানুষ এমন কি তৈরি করবে যে আল্লাহর চেয়ে বেশি পারফেকশন হবে, পারমানেন্ট হবে? সো নাথিং ইজ পারমানেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আপনি বাইপাস করলেও আপনার ব্লক হতে পারে, রিং লাগালেও আপনার ব্লক হতে পারে, দুটোই কিন্তু। জি, যেমন ইয়াং মানে একটা ডাইনামিক প্রসেসে যে হচ্ছে, এটা হচ্ছে কারণ হলো কি প্রসেস যেটা তো হলো কি কোলেস্ট্রল ডিপোজিশন, বডিতে ফ্যাট ডিপোজিশন। মানে আমি আজকে এক জায়গায় রিং লাগালাম বা একটা রক্তনালীতে বাইপাস করা হলো, আরেকটা রক্তনালী তো রয়ে গেছে, সেই রক্তনালী যদি স্টেনোসিস হতেই পারে, তাই না? জি, কাজেই এটা তো অনগোয়িং প্রসেস। কাজে সেই ক্ষেত্রে তো যে বাইপাসই পার্মানেন্ট, অ্যাঞ্জিওপ্লাস্টি পার্মানেন্ট, এটা বড় তো মুশকিল। এটা তো আর সিলেকশনের ক্ষেত্রে যেটা হলো কি যে ইয়াং পেশেন্ট যদি হয় তাদের ক্ষেত্রে অবশ্যই পিসিআই রিকমেন্ডেড। এলডারলি পেশেন্ট, ভেরি এলডারলি পেশেন্ট আছে, কোমরবিড অনেক আছে, সেখানেও কিন্তু পিসিআই। মাঝখানে গ্রুপ যেটা আসে 60 to 70 যে ডিএসটা থাকে, এখানে যদি খুব কমপ্লেক্স কেস হয় সেখানে বাইপাস মে বি দ্য বেটার চয়েস হতে পারে আর কি। এটা নির্ভর করে সার্জন এবং কার্ডিওলজিস্ট মিলে ডিসিশন নেবে যে আমি বাইপাস করবো নাকি আমি এই রোগীর রিং লাগানো হবে। রিং মানে স্ট্যান্টিং যেটা বলা হয়। কাজেই আমি অনেক রোগী আমাদের কাছে, বিশেষ করে আমার কাছেও আসে যে স্যার আমরা তো বাইপাস করতে চাই। অনেক রোগী আসে আমাদের কাছে যে স্যার আমি তো রিং লাগাতে চাই। তো এই কথাটা কিন্তু এটি যে মিসলিডিং, মিসকনসেপশন। জি, এবং এই সিদ্ধান্ত আসতে হবে অবশ্যই আপনাদের কাছ থেকে এবং কার্ডিয়াক সার্জনদের কাছ থেকে। এবং অনেকের মধ্যে কিন্তু এই ধারণা আছে যে আমি রিং লাগিয়ে ফেললাম, এরপর নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না, কিন্তু তারপর চিকিৎসকরা বলছেন যে না, সমস্যা হতে পারে। এবং আপনি একটু আগে বলছিলেন, তো সেক্ষেত্রে কিছু জীবনযাত্রা পদ্ধতির কথা আপনারা বলেন, কতটুকু গুরুত্বপূর্ণ? জীবনযাত্রা ব্লক হবে কি না হবে সেটা নির্ভর করে কতগুলো ফ্যাক্টরের উপরে। যেমন আমি যদি বলি, আমি যেহেতু অ্যাঞ্জিওপ্লাস্টি স্ট্যান্ডিং করি, আমি আমারটা বলবো, ঠিক আছে? সার্জনটা বলবে, তবু আমি কিছু টাচ করে যাবো সার্জনটাও। ব্লক হবে কি কতগুলো ফ্যাক্টর নির্ভর করে। একটা হলো কি পেশেন্ট ফ্যাক্টর, ওয়ান হলো পেশেন্ট ফ্যাক্টর। পেশেন্ট ফ্যাক্টরটা কি? পেশেন্টের হলো কি ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের ব্লাড প্রেশার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, এবং পেশেন্ট এগুলো এই জিনিসগুলো ঠিকমতো নিয়ন্ত্রণ রাখে কিনা, নাম্বার ওয়ান ফ্যাক্টর। এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যে মেডিকেশন দরকার, সেই মেডিকেশনগুলো তারা প্রপারলি কন্টিনিউয়াসলি খাচ্ছে কিনা। অনেক সময় বাইপাস করার পরে আমার বাইপাস করা হয়ে গেছে, আমি আর মানে কিছু করবো না বলে ছেড়ে দেয়, নো। আবার অনেক রোগী স্ট্যান্ড লাগানোর পরে এটা করা যাবে না। আর এখন লং লাস্টিং বা শর্ট লাস্টিং হচ্ছে আরেকটা ফ্যাক্টর নির্ভর করে, যেটাকে বলা হয় প্রসিডিউরাল ফ্যাক্টর। অর্থাৎ যিনি অ্যাঞ্জিওপ্লাস্টি করছেন তিনি কত নিখুঁতভাবে স্ট্যান্ডটাকে প্লেস করেছেন। লাইক ক্যামেরা দিয়ে একক ক্যামেরাম্যান এক ধরনের, কিন্তু একই ক্যামেরা দিয়ে ছবি ওঠায়, কিন্তু এক একজনের কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু ভিন্ন হয়। সেই জন্যই আউটকাম নির্ভর করে হাউ দ্য পারসন ইজ এক্সপেরিয়েন্স উইথ দ্য অপারেটর, হাউ হি ইজ রিয়েলি ইমপ্লান্ট স্ট্যান্ড, সেটার উপরে কিন্তু নির্ভর করে। নাম্বার 3 হলো কি যে কোয়ালিটি অফ দ্য স্ট্যান্ড। আমরা যেগুলো স্ট্যান্ড প্লেস করছি, এ ধরনের কী ধরনের কোয়ালিটি স্ট্যান্ড আমরা লাগাচ্ছি। আমাদের এই সব স্ট্যান্ডগুলোর অ্যাপ্রুভাল কোথায় কোথায় আছে, যেমন আমেরিকান অ্যাপ্রুভাল হতে পারে, ইউরোপিয়ান অ্যাপ্রুভাল হতে পারে, চায়নার অ্যাপ্রুভাল, বিভিন্ন অ্যাপ্রুভাল হতে পারে। সো দিজ আর দ্য ফ্যাক্টরের পাশ কিন্তু তার মানে একটা পেশেন্ট ফ্যাক্টর, একটা প্রসিডিউরাল ফ্যাক্টর, আরেকটা হলো আপনার হলো কি যে প্রোডাক্ট, কোয়ালিটির প্রোডাক্ট। ঠিক সার্জারির ক্ষেত্রেও কিন্তু সার্জারিতে গ্রাফটা দেওয়া হয়, সার্জন কত নিখুঁতভাবে গ্রাফটা দিচ্ছে সেটার পর কিন্তু নির্ভর করে যে প্যাটেন্সি অফ দ্য গ্রাফ কতদিন টিকে থাকবে সেটা উপর নির্ভর করে। জি, ধন্যবাদ। আমরা শুনলাম আজকে এই অ্যাঞ্জিওপ্লাস্টির গল্প। শেষ করতে চাই আপনার কাছ থেকে, আপনার অভিজ্ঞতা থেকে,
যে আপনি তো অনেকগুলো কাজ করেছেন, এখানে কোনো মজার অভিজ্ঞতা আছে বা যে এমন কোনো অভিজ্ঞতা আছে যেটি আপনাকে খুব নাড়া দিয়েছে? আমার একটা পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টির অভিজ্ঞতা আছে, সেটা আমার খুবই নাড়া দিয়েছে। ধরুন আমি তো হাজার হাজার অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি, লাখ লাখ বলবো না, হাজার হাজার অ্যাঞ্জিওপ্লাস্টি করেছি। কিন্তু হঠাৎ করে একদিন আমি তখন ছিলাম কন্টিনেন্ট হসপিটালে, এখন তো কাজ করি ওই হসপিটাল না, আমি তখন স্কোয়ারে বসি, স্কোয়ার হসপিটালে বসি। তো ওখানে আমাকে হঠাৎ করে একজন লোক আসলেন হুইল চেয়ার নিয়ে, মানে আমাদের হসপিটাল অ্যাটেন্ডেন্সরা নিয়ে আসলেন হুইল চেয়ারে করে নিয়ে, বৃদ্ধ লোক, পা কাটা, সাথে না হলেও 8-10 জন হবে। তা আমি জিজ্ঞেস করলাম এতজন কেন? কেউ বলে আমার নানা হয়, কেউ বলে আমার দাদা হয়, কেউ বলে আমার হলো বাবা হয়, অর্থাৎ 3-4 জেনারেশন নিয়ে সে আসছে। তা আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে ওনার বয়স কত? তো উনি জিজ্ঞেস করলেন, উনি বললেন যে 104 বছর। আচ্ছা। তো আমি চিন্তা করলাম বিষয়টা মিথ্যা। আমার মনে হলো যে 104 আরও শিওর? হ্যাঁ স্যার শিওর। ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, তখন উনি দেখলাম যে না, উনি ক্যালকুলেট করলেন, আমার সাথে হিস্ট্রি বললেন আমাকে যে এই বিশ্বযুদ্ধ কবে হয়েছে, উনি কী করেছেন না করে সবগুলো ইতিহাসগুলো বললেন। সেই সব ক্ষেত্রে যদি অ্যাকোমোডেশন করা যায় তাহলেও দেখা যায় যে না, তার বয়স রিয়েলি 104 বছর, বেশি হবে বা কম হবে না। তো 104 বছর রোগীর অ্যাঞ্জিওগ্রাম বা অ্যাঞ্জিওপ্লাস্টি করা, এটা তো আনরিমার্কেবল, এটা চিন্তা করা রিয়েলি ডিফিকাল্ট। তখন আমি চিন্তা করলাম যে কিন্তু রোগীর খুব চেস্ট পেইন হচ্ছে, এবং চেস্ট পেইন হচ্ছে এমন যেটা হলো কি, সে নামাজ পড়তে গেলে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, এবং সে ব্যথার জন্য সে বসে পড়ে, শুয়ে পড়ে, নামাজ পড়তে পড়তে সে শুয়ে পড়ে। ইট ইজ আনবিয়ারেবল। সে যে দাঁড়াতে নামাজ পড়তে পারে না, তাতে পা কাটা, এবং বসে নামাজ পড়তে গেলে ব্যথার জন্য সে শুয়ে পড়ে। তা আমি বললাম যে এটা তো হাই রিস্ক, এটা করতে গেলে মারা যাবে। বললো যে আমার বাবা, আমার নানার আমি তো কষ্ট দেখতে চাই না, স্যার আপনি রিস্ক নিয়ে করেন। তারপরে রিস্ক নিয়ে অ্যাঞ্জিওগ্রাম করলাম, এবং অ্যাঞ্জিওগ্রামটা সাকসেসফুলি হলো। দেখলাম যে সবগুলো রক্তনালী বন্ধ, অল ব্লাড ভেসেলস ক্লোজ ডাউন। এখন প্রশ্ন উঠলো কি, এই রোগী যদি অ্যাঞ্জিওপ্লাস্টিক করতে যাই তাহলে তো রোগী ডেথ হবে। তখন রোগীটাকে ওষুধ দিয়ে আমি বাড়িতে ছেড়ে দিই, যে আপনার ওষুধেই থাকে। আমি সার্জনের সাথে কনফার্ম কথা বললাম, সার্জন বলল নো, ইট ইজ নট পসিবল টু অপারেট দিস পেশেন্ট। তারপরে তারা হঠাৎ করে আবার আসলো, স্যার আমরা আমার বাবার এই কষ্ট দেখতে চাই না, আপনার আমাকে রিং লাগিয়ে দেন। সে রোগীর তখন ওগুলোকে আমি আবার হাই রিস্ক বন্ড নিয়ে আমি রিং লাগালাম। লাগাতে গিয়ে যেটা প্রবলেম হলো, আমি যখন স্টেন্ট প্লেস করি তখন হার্টটা স্টপ হয়ে যায়, বেলুন ইনফ্লেটেড হার্টে স্টপ হয়ে যায়। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে সেটা আবার হলো কি, মানে রিকভারি করে গেল। আমি সাকসেসফুল অ্যাঞ্জিওপ্লাস্টি করলাম, এবং করার পরে হলো কি পেশেন্ট হলো কি 4 বছর ভালো ছিলেন। আচ্ছা, 4 বছর ভালো ছিলেন, এবং ইট ওয়াজ পাবলিশড ইন দ্য ইন্টারন্যাশনাল জার্নাল, অ্যান্ড অলসো দ্য প্রেজেন্ট ইন দ্য টিসিটি, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কনফারেন্স টিসিটিতে সেটা কিন্তু পাবলিশড হয়েছে। সো দিস ইজ, এটা কিন্তু আমাকে পুরো নাড়া দিয়েছে। এবং এটা কিন্তু লেটমেন্ট পিসিআই ছিল, কমপ্লেক্স লেটমেন্ট পিসিআই, যেটা আনরিমার্কেবল। অ্যান্ড এই কেসকে দিস ইজ দ্য এল্ডেস্ট পেশেন্ট ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাভিং দ্য লেটমেন্ট পিসিআই। ইট ইজ ক্লেম, অ্যাড্রেস, অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড। দারুণ একটি গল্প শুনলাম, অ্যাঞ্জিওপ্লাস্টির গল্প যেমন শুনছি, এই অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের দর্শকদেরকেও নাড়া দিয়েছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য।